আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা বুয়াকে না কিছু না বালা বালা আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে দেখতেছে আপনি কোনো বালা বালা ভিতরে ঢুকতে দেয় না। আমার বেবিরে নিয়ে আসছে, আনার পর আমি আবার আইসিইউতে নিয়ে যাচ্ছিলাম, নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। কোনো সিস্টার একজনও কথা শুনে না আমাদেরকে মানে মানুষ মনে করে না। পৃথিবীর আলো দেখতে নিভল 6টি প্রাণ। রাজধানীর আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে অস্বাভাবিক মৃত্যু। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার অভিযোগ, তদন্তে পুলিশ। শেষ দিনেও পশুর হাটে কাদা মাখামাখি, বৃষ্টি মাথায় নিয়ে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। যৌক্তিক দাম বললেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারী। ছোট থেকে মাঝারি আকারের গরুর চাহিদা তুঙ্গে। ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল, বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে। মহাসড়কে ধীর গতি, উত্তরের ট্রেনের শিডিউল বিপর্যয়, ছাদেও যাত্রী, সদরঘাটে মানুষের ভিড়। সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় হাজিদের পশু কুরবানি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। এবং রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজ পেরিয়ে বিপরীত দিকের গাড়িকে ধাক্কা, প্রাণ গেল 3 জনের, আহত অন্তত 9 জন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার অভিযোগ স্বজনদের। তবে পুলিশ জানায় 6 নবজাতক সহ 11 জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। এ সময় ঠান্ডা অনুভূত হয় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন একজন। এতে নার্স 1 ঘন্টা এসি বন্ধ রাখার পর আবার চালু করলে 2 নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরও 4 শিশু অসুস্থ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু হয়। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা বুয়াকে না কিছু না বালা বালা আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে দেখতেছে আপনি কোনো বালা বালা এর তো আমি বাচ্চা কাইরা নিয়ে আমি আইসির ভিতরে দৌড় দিছি। আমি কি আমার বাচ্চা বাঁচানোর দরকার, তারপরে না শেষ পর্যন্ত আমার বাচ্চা তো বাঁচাতেই পারলাম না। ওনারা বলতেছে যে আমরা একটা তদন্ত করতেছি, দেখি কি কারণে হয়েছে, গ্যাস ফলটা কেন হয়েছে, অক্সিজেন কেন স্বল্পতা হয়েছে সেটা আমরা দেখি আপনাদেরকে জানাবো। আধা ঘন্টা টাইম নিছে কিন্তু ওনারা কোনো কিছু বলে নাই। রাত্রে একটু কানছে, তারপর বুকে লিয়ে রাখছি, হেসে ঠান্ডা হয়েছে, তারপরে রাত 2-2:30টার দিকে কেমন চিকির পারে। যারা দায়িত্বরত ডাক্তার বা নার্স ছিল তাদের এখানে অবহেলা ছিল। এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ঠিকমতো, এসি বন্ধ হয়ে গেছে, এইরকম। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আদনান তুর্জোয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। ঠিক ঈদের একদিন আগে আদ্দিন হসপিটাল থেকে 11 জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে এই ঘটনা সম্পর্কে জানতে পারি এবং আমরা এখন ঠিক আদ্দিন হসপিটালের শিশু ওয়ার্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি। যেই প্রাথমিকভাবে যেখান থেকে জানানো হচ্ছে এসির বিষাক্ত গ্যাস থেকে বের হয়ে সেই শিশুদের মৃত্যু ঘটেছে। প্রত্যেকটা শিশুর বয়সী আর কি 3 থেকে 4 দিনের মতো ছিল। প্রত্যেকেই নবজাতক ছিলেন। অভিভাবকরা আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে মধ্যরাত থেকেই বিভিন্ন শিশুর আসলে শ্বাসকষ্ট শুরু হয়। তখন তারা আসলে বিভিন্ন সময় হাসপাতালের বিভিন্ন যারা কর্তৃপক্ষ রয়েছেন, হসপিটালের আয়া যারা রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, সবাইকেই কিন্তু হচ্ছে তারা জানাচ্ছিলেন, সবাইকে অভিযোগ জানাচ্ছিলেন যে শিশুদের শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এক ধরনের দায়িত্বশীল আচরণ করেনি। তারা আসলে দায়িত্ব অবহেলা করেছেন। ঠিক সেই কারণেই এই শিশুদের মৃত্যু হয়েছে বলে অভিভাবক কিন্তু আমাদের অভিযোগ জানিয়েছিলেন। আপাতত হচ্ছে গতকাল মধ্যরাত থেকে যখন তাদের শ্বাসকষ্ট শুরু হয় তারপর থেকে এখন পর্যন্ত 11 জন শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। 11 জন শিশুরই আসলে এই মুহূর্তে তাদের জীবন নেই। তারা 11 জন শিশুই আসলে মরদেহ হয়ে আইসিইউ থেকে বের হয়েছে বলে আমাদেরকে অভিভাবকরা জানাচ্ছিলেন। এক ধরনের মর্মান্তিক অবস্থা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় তৈরি হয়েছে। এই শিশু ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং সিআইডির যারা ক্রাইম ব্রাঞ্চ রয়েছেন তারাও কিন্তু এই স্থানে এতক্ষণ সরজমিনে ছিলেন। আমরা এখনও যে এই ওয়ার্ডে অবস্থান করছি এক ধরনের ঝাঝালো গন্ধ আমরা টের পাচ্ছি। যে ঝাঝালো গন্ধের কারণে আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষেরই আসলে শ্বাস নেওয়া বেশ
কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। সেখানে একজন নবজাতক যার বয়স কিনা 2 থেকে 3 দিন, তার জন্য শ্বাসকষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের অভিভাবকরা যা বারবার জানাচ্ছিলেন, তারা অভিযোগ জানাচ্ছিলেন যে যখন শ্বাসকষ্টের ঘটনা ঘটে তখন তারা জানালেও আসলে বলেছিল না বাচ্চা আসলে এমনিই কাঁদছে, বাচ্চা যখন কান্নাকাটি করছিল তখন তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন এবং সবাই যখন বলছিল যে কিছু একটা হয়েছে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ ঠিক সকাল 7টার দিকে প্রথম শিশুর যেই ঘটনাটা তা জানা যায় যে আদ্দিন হসপিটালে একজন শিশু মারা গেছে, কিন্তু তার পরবর্তী আসলে ঠিক 11 জন শিশু আইসিইউতে প্রবেশ করে এবং সবাই হচ্ছে মারা গিয়েছে বলে আপাতত আমাদের কাছে জেনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো বক্তব্য পাইনি। আশা করি আগামী কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আদ্দিন হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার পশুর হাটের খবর। শেষ দিনেও পশুর হাটে কাদা মাখামাখি, ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলছে গরু বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী নাইম হাসান এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে নাইমের কাছে। বড় গরুর ব্যাপারীদের মাথায় হাত, এমনটাই কিন্তু বলে দেওয়া যাচ্ছে কোরবানির গাবতলীর যে পশুর হাট সেখান থেকে। আর মাত্র হচ্ছে কোরবানির কয়েক ঘন্টা বাকি থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাবতলীর যে কোরবানির পশুর হাট রয়েছে এখানে কিন্তু অধিকাংশ বড় গরুই কিন্তু হচ্ছে এখনো অবিকৃত রয়ে গেছে। আমরা হচ্ছে এখানে ব্যাপারীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু হচ্ছে যে তাদের যে অসহায়ত্ব সেই অসহায়ত্বর কথাই বলছিলেন। তারা বলছেন যে এরকম মন্দার বাজার যাবে এটা কিন্তু তারা অনুমানও করতে পারেননি। তারা বলছে যে পরিমাণের বড় গরু এখনো পর্যন্ত এই গাবতলী পশুর হাটে অবিকৃত রয়ে গেছে সেটাই নজিরবিহীন। এর কারণ হিসেবে তারা বলছে যে এই যে বৈরী আবহাওয়া ছিল, এই বৈরী আবহাওয়ার প্রভাব কিন্তু হচ্ছে এই গাবতলী পশুর হাটে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে এখানে যে ব্যাপারীরা ছিলেন বড় গরু তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু হচ্ছে যে তাদের অসহায়ত্ব বলছিলেন যে গত 2 দিন 3 দিন আগেও যেই গরুগুলোর দাম হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা বলছিলেন ক্রেতারা, আজকে সেই গরুগুলো হচ্ছে 3 লাখ কিংবা 3.5 লাখ টাকার বেশি ক্রেতারা বলতেই চাইছেন না। অন্যদিকে হচ্ছে আমরা এখানে হচ্ছে বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ক্রেতাদেরকে দেখেছি যারা হচ্ছে এখানে অপেক্ষা করছে যে দুপুরের পর তারা আশা করছে যে এই বড় গরুর দাম আরও কমবে, তখনই হয়তো বা তারা এই গরুগুলো কিনতে পারবেন। কিন্তু ব্যাপারীরা কিন্তু বলছেন যে এই দামে যদি তাদেরকে গরু বিক্রি করতে হয় তাহলে কিন্তু তাদেরকে এবার বড় লোকসান গুনতে হবে। অন্যদিকে আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গাবতলী পশুর হাটে যে মাঝারি ও ছোট গরু, সেই মাঝারি ও ছোট গরু কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে। বিশেষ করে আজকে সকালের বৃষ্টির পরে কিন্তু হচ্ছে মাঝারি ও ছোট গরু এখানে বিক্রি হচ্ছে। আর এই মাঝারি ও ছোট গরু নিয়ে কিন্তু দেখেছি যে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে সন্তুষ্ট রয়েছে, কিন্তু অসন্তুষ্টি রয়েছে বড় গরুর ব্যাপারীদের মধ্যে। তারা কিন্তু এক ধরনের শঙ্কায় রয়েছেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও এই গরুগুলো তারা বিক্রি করতে পারবেন কিনা, আর যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে তাদেরকে বড় লোকসান গুনতে হবে। তো এই ছিল আমার কাছে রাজধানী গাবতলী পশুরহাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক, তিনি জানাবেন সর্বশেষ তথ্য। ঝড়ো হাওয়া, বাতাস এবং বৃষ্টিতে পুরো বাজার কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে এবং যখন এই বাতাস শুরু হয় তখন কিন্তু ক্রেতা বিক্রেতারা দিক বিদিক ছুটাছুটি করতে আমরা দেখেছি এবং গরু নিয়ে যে পশু নিয়ে যেভাবে পেরেছে ছুটাছুটি করেছে। এখন দেখতে পাচ্ছি পুরো বাজার জুড়ে কিন্তু পানি একেবারে কাদায় ভরপুর হয়ে গেছে এবং যেই সামিয়ানাগুলো টাঙ্গানো হয়েছে আমরা দেখানোর চেষ্টা করি। উপরের গরুর নিরাপত্তায় যে সামিয়ানাগুলো টাঙ্গানো হয়েছে সবগুলো একেবারে ছিঁড়ে একেবারে তছনছ হয়ে গেছে। পুরো বাজারের অবস্থা একেবারে বলা যায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ এবং বেকায় দেয় পড়ে যারা ক্রেতা বিক্রেতা তারা সবাই। কারণ কিছুক্ষণ আগে ঘন্টাখানিক ধরে ঝড়ো হাওয়া, তার সাথে বাতাস এবং বৃষ্টি সব কিছু মিলে বলা যায় একেবারে ভাঙা বাজারের জবুতবু অবস্থা এবং বেচা কেনাও কিন্তু অনেকটা কমে গেছে। আজকে কিন্তু একেবারে শেষ দিন, আজকে কিন্তু প্রচুর বেচা কেনা হওয়ার কথা, সেক্ষেত্রে ঝড়ো হওয়ার কারণে কিছুটা বিপাকে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি, তবে আজকে সকাল থেকে যেটি বাজারে যে অবস্থা দেখা যাচ্ছে গরুর দাম বেশিও বলা যাচ্ছে না, মোটামুটি আছে গরুর দাম। তবে আমরা গত কয়েক বছর দেখেছি গরুর দাম ঘন্টা উঠানামা করে, হয়তো বিকেলের দিকে আবার হয়তো গরুর দাম বাড়তে পারে। তবে এই মুহূর্তে গরুর দাম কিছুটা কম আছে সেরকম তথ্য আমরা পাচ্ছি। যারা বিক্রেতা যারা আসছেন, ক্রেতা যারা আসছেন তাদের সাথে আমরা সবার সাথে আমরা কথা বলছি, তো বাজার মোটামুটি কমতির দিকে। তবে হয়তো দুপুরের পরে অথবা বিকেল 4টা-5টার দিকে হয়তো আবার বাড়তে পারে, কারণ অতীতের যে অভিজ্ঞতা কোরবানির বাজার কিন্তু ঘন্টা পর পর কিন্তু
ওঠানামা করে। তো এই ছিল আমার কাছে আসলে চট্টগ্রামে যে বাজারগুলো রয়েছে সেখানে ঝড়ো হওয়ার কারণে, বৃষ্টির কারণে, বাতাসের কারণে কিন্তু একেবারে বেকায় দেয় সাধারণ মানুষ, বেচা কেনাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির পথে ছুটছে মানুষ। রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে দেখা গেছে যাত্রীর চাপ। শেষ দিনেও 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়ছে উত্তরবঙ্গের ট্রেন। প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ, যেন তিল ধারণের ঠাঁই নেই। সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীর চাপ দেখা গেছে সকাল থেকেই। এছাড়া বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন বিভিন্ন রুটের যাত্রীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সড়কে কিছুটা চাপ আছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যতই কষ্ট হোক বাড়িতে যাইতেই হবো, ঈদ করতেই হবে ফ্যামিলির সঙ্গে। যত কষ্ট হবে যাইতেই হবে, পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন যে ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব রেখেছে এখানে। সব কিছু মিলিয়ে মাঠে যারা কাজ করছেন, যারা অফিসিয়ালি কাজ করছেন, সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, আমার মনে হয় কালকে রেকর্ড 57,000-এর উপর গাড়ি পার হয়েছে আপনার যমুনা সেতুর উপর দিয়ে। এটা রেকর্ড আপনারা জানেন। টোল কালেকশনও রেকর্ড সংখ্যক হয়েছে। তার মানে কি, গাড়ি মুভমেন্টের ছিল বিধায় তো 57,000। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার এবং কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। শুরুতেই যাচ্ছি কাদিরের কাছে। ঈদযাত্রায় ভোগান্তির যেন শেষটাই উত্তর জনপদের মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে নির্ধারিত জায়গা বা তার গন্তব্যে পৌঁছাতে পারছে না। আমরা দেখেছি যে সকাল থেকে যে যানজট, সেই দীর্ঘ যানজট, প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের। বিশেষ করে যমুনা সেতু পূর্ব পার থেকে শুরু করে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম যারা পুলিশ রয়েছে এবং তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত এবং প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও যে যমুনা সেতু রয়েছে, সেতুর উপরে 2-1টি ছোটখাটো দুর্ঘটনার কারণে এই যানজটগুলো তৈরি হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা আরো কথা বলেছিলাম যারা উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন এবং চালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ভোগান্তি, সেই ভোগান্তি প্রতি বছরই এরকম ঈদ আসলেই তাদেরকে ভোগান্তি পড়তে হয়, কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে এই নিয়ে তারা আসলে কোনো ধরনের কাজ করছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে প্রতি বছর ভোগান্তি হয়, সেই ভোগান্তির দূর করতে তারা বারবার আবেদন করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে 4 লেন প্রকল্প ছিল, সেই 4 লেন প্রকল্পের কারণেও তারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিল। এখন আবার নতুন করে ভোগান্তি হচ্ছে 4 লেন প্রকল্পের এলাঙ্গা যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভার থেকে আসলে যানজটের তৈরি হয়েছে। তো আমরা চাপ একেবারে নেই বললে চলে। উত্তরবঙ্গের যে ট্রেনগুলোতে সব থেকে উপচে পড়া ভিড় হয়েছে আজকের দিন শেষ মুহূর্তের ঈদযাত্রায় নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস, এই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার পর পুরো স্টেশন প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা হয়ে গেছে, কোথাও আর ওই ধরনের ভিড় নেই। এখন রাজশাহীগামী 2টি ট্রেন রয়েছে, একটি বনলতা এক্সপ্রেস, একটি সিল্ক সিটি এক্সপ্রেস। সেই যাত্রীরা আসছে। আপনারা দেখছেন যে এখানে যারা টিকিট চেকার রয়েছেন, টিসি, তারা সব গেট বন্ধ করে দিয়ে একটি গেট খোলা রেখেছেন এবং যাত্রীদেরকে এখানে 2 স্তরের চেক করে তারপরে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তারপরেও আসলে অসংখ্য বিনা টিকিটের যাত্রী আমরা উত্তরবঙ্গের ট্রেনগুলোতে সকাল থেকে দেখেছি। যাত্রীরা এসে উঠে পড়েছেন এবং যেই কারণে আসলে টিকিট কেটেও টিকিট থাকা সত্ত্বেও অনেক যাত্রী উঠতে পারেননি কমলাপুরের প্ল্যাটফর্ম থেকে। তাদের
নিজ নিজ গন্তব্য ট্রেনে। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো এখান থেকে ছেড়েছে তার বেশিরভাগই 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। একদিকে বিলম্ব ট্রেন যাত্রা, অন্যদিকে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছিল এই রুটের যাত্রীরা। যখন আমরা সকালবেলায় দেখেছি, বিশেষ করে একতা এক্সপ্রেস বা ওদিকে যদি বলি নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনগুলোতে ছাদের উপরে মানুষ আর নিচে প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টিতে আসলে মানুষ ভিজে ভোগান্তি নিয়েই পাড়ি দিয়েছে উত্তরের পথে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো সকাল থেকে যথাসময়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন, এবং উত্তরবঙ্গের ট্রেনগুলোর চেয়ে পূর্বাঞ্চলের ট্রেনে যাত্রী চাপ অনেকটাই কম। ফলে সেই অঞ্চলের যাত্রীদের যাত্রা কিন্তু একেবারে স্বস্তির এবং আরামদায়ক ছিল। আজকে একটি ঈদ স্পেশাল সহ মোট 47টি আন্তনগর ট্রেন, সঙ্গে লোকাল মেল কমিউটার মিলে আরও 23টি। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আজকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার ট্রেনের সংখ্যা। এবং এই ট্রেনগুলোতে মোট সিটের ক্যাপাসিটি হচ্ছে রেলের 40 থেকে 45 হাজার, এবং তাদের 25% যে স্ট্যান্ডিং টিকিট তা দিয়ে প্রায় 70 থেকে 80 হাজার লোককে তারা আজকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে করে পাঠানোর সক্ষমতা রাখে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়, ভিতরে গাদাগাদি করে মানুষ, একেবারে ঝুঁকি নিয়ে ছাদে উঠে মানুষ ভ্রমণ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের পূর্বাঞ্চলের কোনো শিডিউল বিপর্যয় নেই। উত্তরবঙ্গের ট্রেনগুলো 2-1টি ট্রেন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে যাত্রা করেছে। এখন স্টেশন বলা চলে একেবারে ফাঁকা। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথিক যাত্রার সর্বশেষ খবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীকে দ্রুত কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে 2 সিটিতে ব্যাপক প্রস্তুতি। 8 থেকে 10 ঘন্টার মধ্যে 54,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য। মাঠে 31,000। জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিচ্ছেন হাজিরা। মাথা মুন্ঠনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। নয় জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মক্কার মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ঈদের জামাত কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রবাসী ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। জাপানের রাজধানী টোকিওতে মদিনা মসজিদে কয়েকটি ধাপে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এছাড়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদেও সকাল 9টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন দেশের মুসলমানদের একটি অংশ। দেশের কয়েকটি জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। রাজধানীতেও কয়েকটি জায়গায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। শরিয়ার মধ্যে বলা আছে দুইটা বিষয় কারেক্ট। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাআল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাআল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি এত অসুবিধা? নাকি ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই ক্ষমাখা বেহুদা সওয়াব আদায় করতেছে। কোনো এ সওয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদুল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার বৃষ্টি মাথায় নিয়ে উদযাপন করতে হতে পারে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে ভারী ও ঢাকা সহ দক্ষিণাঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময় ও স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এদিকে ঈদ জামাত ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য। বৃষ্টি না হলে জামাত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে সেই নামাজ। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন। নারীদের থাকছে আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, সবশেষটা হবে 10:45। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 5টি জামাত। এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য ধানমন্ডি ঈদগাহ মাঠ ও মিরপুরের মসজিদুল আকবর ঈদগাহে সকাল 7:30টায়, ভাসানটেক পল্লবী, গোলারটেক বনানী ঈদগাহ ও গুলশান আজাদ মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল থেকেই রাজধানী সহ দক্ষিণ অঞ্চলে হালকা ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ দক্ষিণাঞ্চল অনেকটা কম, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলে একটু বাড়তে পারে। রাজশাহী ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, রংপুর ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, তারপর ময়মনসিংহের সব ডিস্ট্রিক্ট এবং সিলেট সব ডিস্ট্রিক্টের সম্ভাবনা অনেকটা 80-90%। এদিকে ডিএমপি জানিয়েছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। সেরকম কোনো আশঙ্কার খবর আমাদের হাতে নেই। জামাতগুলোতে কেন্দ্র করে আমাদের কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং থাকবে। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মাথায় রেখে ঈদগাহের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলোতেও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও উত্তেজনা। মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন দাবি তেহরানের। ইসরায়েলকে উৎখানের হুঁশিয়ারি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার। এবার বাণিজ্যের সংবাদ।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় তারা। এ কাজে থাকবেন 2 সিটির স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায়, এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ, এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নর্দায় 2 বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভোর 6:30টার দিকে নর্দার প্রগতি সরণি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। স্থানীয়দের বরাতে জানা যায়, নতুন বাজার থেকে কুড়িলগামী দূরপাল্লার ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সদরঘাটগামী আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক নারী নিহত হন। আহতদের মধ্যে কুর্মিটলা হাসপাতালে 2 জন এবং ঢাকা মেডিকেলে 1 জনের মৃত্যু হয়। যমুনা থেকে নদীর দিকে একটা এই লাইনে যাইতেছে, আর একটা ওই দিক থেকে আসতেছে। তো ওই বাসটা অনেক জোরে এটা অ্যাক্সিডেন্ট করে। গাড়ির এক চাকা লাইনের উপর ধরার পর হয়তো গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, গাড়ি এই পাশে আবার ওই ভিক্টর গাড়িতে মেরে দিচ্ছে। হঠাৎ এইদিকে গাড়ি আইসে ওইদিকে এটা করে দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাজ্যের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের আরেক ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি দিয়েছেন ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ।
সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেকের আশায় ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর ডিসেম্বরে তাকে নিয়ে সাফ শিরোপা পুনরুত্থানের মিশনে নামবে বাংলাদেশ। 19 বছর বয়সে এই লেফট উইঙ্গার প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন একবার, আছেন প্লেয়ার অব দ্য সিজনের মনোনয়ন তালিকাতেও। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও ছিল ফারহানের। তবে বাংলাদেশে ফুটবলের জোয়ার দেখে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছেন তিনি। এদিকে বয়সভিত্তিক দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ফারহানের ভাই রায়ান আলী ওয়াহিদকে, আর ওয়াহিদ ব্রাদার্সকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বুয়াকে না না কিছু না বালা বালা, আমি কেন বাচ্চা তো সব ঘুরে দেখতেছি আপনার কোনো বালা বালা। এসিউতে নিয়ে যাচ্ছিলাম, নিতে নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। পৃথিবীর আলো দেখতে নিভল 6টি প্রাণ। রাজধানীর আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে অস্বাভাবিক মৃত্যু। এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনার অভিযোগ, তদন্তে পুলিশ। রাজধানীর নদ্দায় 2 বাসের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পেরিয়ে বিপরীত দিকের গাড়িকে ধাক্কা, প্রাণ গেল 3 জনের, আহত অন্তত 9 জন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। এবং শেষ দিনেও পশুর হাটে কাদা মাখামাখি, বৃষ্টি মাথায় নিয়ে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। যৌক্তিক দাম বললেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারী। ছোট মাঝারি আকারের গরুর চাহিদা তুঙ্গে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। তাজমিল, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।